হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 12-এর কারেন্ট ইলেকট্রিসিটি বা প্রবাহী তড়িতের বিষয়ে আলোচনা করব। তো আমরা আজকে যে আলোচনাটা করব মূলত ইলেকট্রিক্যাল সার্কিট বা তড়িৎ বর্তনী এই সম্পর্কে। প্রথমত বলি যে আমরা ইতিমধ্যে জেনেও গেছি যে তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক্যাল সার্কিট কাকে বলে। না কোনো একটা যে পথে কোনো একটা তড়িৎ উৎস থেকে যে পথ দিয়ে তড়িৎ প্রবাহিত হয় সেই টোটাল পথটাকেই আমরা বলি ইলেকট্রিক্যাল সার্কিট বা তড়িৎ বর্তনী। এখন তড়িৎ বর্তনী আমরা একটা যদি এই হিসাবে একটা জাস্ট সার্কিট, আমরা সব থেকে সিম্পল একটা যদি সার্কিট আঁকি, এটা হচ্ছে একটা তড়িৎ উৎস, এই দুটো হচ্ছে দুটো রোধ, এই টোটালটা নিয়ে হচ্ছে তড়িৎ বর্তনী। এখন এইখান থেকে আমরা যদি ধরি এটা হচ্ছে একটা তড়িতের উৎস, তড়িৎ এখান থেকে বেরোচ্ছে, তড়িৎ প্রবাহ আই, এই পথ দিয়ে গেল, এই পথ দিয়ে গেল, এখান দিয়ে গেল, আবার তড়িতের উৎসে এসে দ্বিতীয় তড়িৎ দ্বারা এসে প্রবেশ করলো। এই যে টোটাল ব্যাপারটা, এইটাকে আমরা বলি তড়িৎ বর্তনী। এখন এটা হচ্ছে দ্য সিম্পলেস্ট। এখন ধরো এরকম অনেক জটিল থেকে জটিলতর বিভিন্ন ধরনের সার্কিট বা বর্তনী হতে পারে। তো আমরা এই যে বর্তনী, এই বর্তনীকে মূলত এরম ভাবে ভাগ করতে পারি যে যদি এই বর্তনীর সঙ্গে এই যে তড়িৎ উৎসটা যদি যুক্ত থাকে আর যদি যুক্ত না থাকে, এখানে দেখা যাচ্ছে এই পুরো বর্তনীটা, এখানে কি হচ্ছে ইতিমধ্যে আমরা জেনেছি, ধনাত্মক তড়িৎদ্বার থেকে তড়িৎ প্রবাহ হয়ে বিভিন্ন পথে, এখানে একটাই পথ ঘুরে এসে ঋণাত্মক তড়িৎদ্বারে তড়িৎ প্রবাহ এসে ঢুকলো, আধান এসে ঢুকলো। এখানেই কি শেষ হয়ে গেল? না, এখানে কিন্তু শেষ হলো না। এই ঋণাত্মক তড়িৎদ্বার থেকে আবার সেই প্রবাহ ধনাত্মক তড়িৎদ্বার, অর্থাৎ আধান আবার ঋণাত্মক থেকে ধনাত্মকে এলো, তারপরে আবার এটা কন্টিনিউ হতে থাকবে। এই যে টোটাল বর্তনীটা উৎস সহ, এই বর্তনীটার নাম হচ্ছে বদ্ধ বর্তনী, অর্থাৎ পুরো একটা বদ্ধ অবস্থায় রয়েছে এটা। আর যদি এখানে কোনো ডিসকানেকশন, অর্থাৎ যদি তড়িৎ উৎসটা বিচ্ছিন্ন করা থাকে, মেবি তড়িৎ উৎসটা ধরো এখানে থাকলো না, এটা হচ্ছে একটা মুক্ত বর্তনী বলতে পারি। কিংবা তড়িৎ উৎসটা আছে, আমরা এখানটা কেটে দিয়েছি, তাহলে এটা একটা মুক্ত বর্তনী। অর্থাৎ যেখানে তড়িৎ প্রবাহটা সম্পূর্ণ চক্রাকার পথে ঘুরতে পারছে না, শেষ হয়ে যাচ্ছে, কমপ্লিট হচ্ছে না, তড়িৎ প্রবাহ যাবেই না, এর মধ্য দিয়ে কিন্তু কোনো তড়িৎ প্রবাহ যাবে না, কারণ এখানটায় কোনো কন্ডাক্টর নেই। এই ধরনের বর্তনীকে আমরা বলি মুক্ত বর্তনী বা ওপেন সার্কিট। এটাকে আমরা বলি ওপেন সার্কিট বা মুক্ত বর্তনী। আর এটা যদি যুক্ত অবস্থায় থাকে তখন তাকে আমরা বলি ক্লোজড সার্কিট, ক্লোজড সার্কিট বা বদ্ধ বর্তনী। তো আমরা প্রাথমিকভাবে বর্তনীকে দুভাগে ভাগ করতে পারি। এবার আবার যদি মনে করো একটা বর্তনীর মধ্যে অনেকগুলো বদ্ধ বর্তনী থাকে, কিরকম, আমি জাস্ট এইটার সঙ্গে ধরো আরেকটা কানেক্ট করছি, এটার সঙ্গে ধরো এদিক থেকে আরেকটা রোধ আছে, তাহলে এটাও একটা, এই যে কারেন্টটা এদিকে যাচ্ছে, আবার এইখানে এসে এই যে কারেন্টটা যাচ্ছিল উৎস থেকে এইখানে খানিকটা অংশ ঢুকবে। ধরো এটা যদি আই কারেন্ট যায়, এদিকে I1, এদিকে I2, এদিকে I2 কারেন্টটা ঢুকে আবার এদিক থেকে বেরিয়ে এদিকে কিন্তু আই কারেন্টই ঢুকবে। নিয়ম হচ্ছে যে তড়িৎ উৎস থেকে যে কারেন্টটা বেরোবে,
যে কোনো বিভিন্ন পথ ঘুরে ঘুরে আবার কিন্তু তড়িৎ উৎস যখন ঢুকবে ঋণাত্মক তড়িৎ দ্বারে, কিন্তু এই একই কারেন্ট, অর্থাৎ আই কারেন্ট বেরোচ্ছে, আই কারেন্ট ঢুকছে। তাহলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা একটু তুলনামূলক একটু জটিল বর্তনী। এই জটিল বর্তনী দুটো, দেখো দুটো লুপ হতে পারে, আমরা এইটাকে একটা লুপ বলা যেতে পারে, আবার এইটাকে একটা লুপ বলা যেতে পারে, বদ্ধ বর্তনী। এই বদ্ধ বর্তনীর মধ্যে দেখো লক্ষ্য করে, এই বর্তনীটা যদি আমরা 1 নম্বর নাম দিই, এটা যদি আমরা 2 নম্বর নাম দিই, 1 নম্বর বর্তনীটা কিন্তু একটা তড়িতের উৎস আছে, আর 2 নম্বর বর্তনীতে কিন্তু কোনো তড়িতের উৎস নেই, তড়িৎ প্রবাহ হচ্ছে কিন্তু কিন্তু তড়িতের উৎস নেই। তড়িৎ প্রবাহ না হলে তাহলে তুমি বর্তনী বলতে পারবো, মানে এখানে যদি কি কোনোভাবে এটা যদি কাটা থাকে এদের, তাহলে এটা বর্তনীর অংশই নয়। তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে অথচ কোনো তড়িতের উৎস নেই। তাহলে এই 2 নম্বর যে বদ্ধ বর্তনী, এইটাকে আমরা বলবো প্যাসিভ লুপ। এটাকে আমরা কি বলবো? প্যাসিভ লুপ। আর যেটা বদ্ধ বর্তনী, যে বদ্ধ বর্তনীটাতে আমাদের তড়িতের উৎস রয়েছে, সেটাকে বলবো আমরা অ্যাক্টিভ লুপ। এটাকে আমরা বলবো অ্যাক্টিভ লুপ। লুপ মানে বদ্ধ বর্তনী। তাহলে এটা হচ্ছে সক্রিয় বদ্ধ বর্তনী, এটা নিষ্ক্রিয় বদ্ধ বর্তনী। যেহেতু এখানে কোনো নিষ্ক্রিয় মানে এই নয় যে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না, নিষ্ক্রিয় মানে হচ্ছে যেখানে তড়িতের উৎস যুক্ত করা নেই, মানে নেই ওই বর্তনীর মধ্যে। তাহলে এই রকম ভাবে আমরা বদ্ধ বর্তনী এবং মুক্ত বর্তনী ইত্যাদি বুঝতে পারি। এইবারে একটা বর্তনী হতে গেলে, অর্থাৎ একটা তড়িৎ প্রবাহ যখন হচ্ছে, সেই তড়িৎ প্রবাহ পথে কি কি থাকতে পারে একটা বদ্ধ বর্তনী, সেটাকে বলা হয় বর্তনীর উপাদান। যেমন ধরো আমাদের গৃহস্থালীর যে বর্তনী, সেখানে আমরা দেখছি একটা বাল্ব জ্বলছে। তার মানে বাল্ব মানে সেখানে কি আছে? একটা রেজিস্ট্যান্স আছে, রোধ। এছাড়াও বাল্বের দেখবে, যদি ওটা ওই বাল্ব হয়, আমাদের যে প্রচলিত যে বাল্বগুলো, যেখানে হচ্ছে যেটা থাকে, কুণ্ডলী থাকে, মানে যেটাকে বলা হয় ফিলামেন্ট, ওই ফিলামেন্টটা এরকম ভাবে পেঁচানো তার থাকে। তার মানে এই পেঁচানো তারটা রোধ আছে, আবার ওর একটা আবেশ আছে, অর্থাৎ ইন্ডাকটেন্স আছে। আবার ইতিমধ্যে দেখবে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে হচ্ছে যে ধারক পড়েছি। হ্যাঁ, তার মানে একটা যে তড়িৎ বর্তনী কি কি দিয়ে তৈরি হয়? একটা তড়িৎ বর্তনী তৈরি হয়, রেজিস্ট্যান্স থাকতে পারে, মানে উপাদান কি কি? রেজিস্ট্যান্স থাকতে পারে, আবেশক থাকতে পারে, ধারক থাকতে পারে, তড়িৎ উৎস তো থাকবেই। এই সব মিলিয়ে একটা বর্তনী তৈরি হয়। তবে আমাদের এই সিলেবাসে, বিশেষত এই ওহমস ল অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটির যে অংশটা, এখানে কিন্তু আমরা মূলত আমাদের উপাদান হিসাবে বর্তনীর আমরা রেজিস্ট্যান্সকে হচ্ছে ধরবো। আমরা পুরোটাই রেজিস্ট্যান্স নিয়ে আমরা কাজ করব। অন্যান্য উপাদানগুলো আমাদের পরে পরে আসবে বিভিন্ন সময়, কিন্তু আমরা প্রাথমিকভাবে আমরা হচ্ছে রেজিস্ট্যান্স নিয়ে আমরা কাজ করব। এখন রেজিস্ট্যান্স মানে রোধ, অ্যাকচুয়ালি পরিবাহী একটা রোধ। আমরা যে কোনো পরিবাহীর ক্ষেত্রে বলতে পারি যে পরিবাহীর যত অল্পই হোক না কেন একটা রোধ থাকে। তার মানে পরিবাহী ইটসেলফ, পরিবাহী নিজেই কিন্তু একটা রোধ। তো এই রোধ কিন্তু, অর্থাৎ এই রোধ কিন্তু আমরা বর্তনীতে ব্যবহার করছি। এবার সেই রোধ আমাদের যদি নির্দিষ্ট পরিমাণের হয়, মানে পরিমাপ করে থাকি আমরা, সেগুলো আমরা রোধগুলোর মান হিসাবে, সেগুলো বর্তনীতে কিরকম তার প্রভাব ফেলছে সেগুলোর হিসাব করতে পারি। আর কানেক্টর হিসাবে আমরা যে পরিবাহী ব্যবহার করছি সেগুলোও কিন্তু রোধ, তবে সেগুলোকে আমরা রোধ হিসাবে ধরছি না। আমরা তার যেগুলো সরু তার ব্যবহার করছি, আমরা ধরে নিচ্ছি যেগুলো রোধবিহীন। কিন্তু যদি অ্যাকিউরেট হিসেব করতে হয় তাহলে কিন্তু রোধবিহীন নয়, যত অল্পই হোক না কেন তার রোধ থাকে। তো আমরা আমাদের সাধারণ ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের লেভেলের সিলেবাসে আমরা কানেক্টর যে পরিবাহীগুলো ব্যবহার করছি, তারগুলো ব্যবহার করছি, সেগুলোকে আমরা রোধহীন হিসাবেই ধরবো। যেমন আমি যদি বলি এইটা রোধের চিহ্ন, এই রোধের সঙ্গে ধরো এই যে তারটা কানেক্ট করা হয়েছে, এই তারটা এটাও কিন্তু অ্যাকচুয়ালি রোধ, কিন্তু আমরা এখানে ধরেছি এটা প্লেন লিখেছি, এটা মানে স্ট্রেট লাইন দিয়ে করেছি, আর এটা জিগজ্যাগ করেছি। এই জিগজ্যাগ মানে রোধ, আর এই প্লেন যখনই লিখবো তখন ধরে নেব যে এর কোনো রোধ নেই। তো এইগুলো হচ্ছে রোধ। তো আমাদের এখানে তাহলে আমাদের
প্রাথমিকভাবে আমরা যেটা শুরু করব, একটা বর্তনীর ক্ষেত্রে কতগুলো রোধ কিভাবে থাকতে পারে, তার সঙ্গে তড়িতের উৎস, সেইটা আমরা আলোচনা করব। তো একটা বর্তনীর মধ্যে রোধকে সাধারণত দুভাবে সমবায় বা কম্বাইন করা যায়। একটা হচ্ছে শ্রেণী সমবায়, আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। আর এই দুটো মিলিয়ে একটা মিক্সড সমবায় তো করাই যায়, যে একটা ফান্ডামেন্টালি একটা শ্রেণী সমবায়, একটা সমান্তরাল সমবায়, আর এগুলো দুটো মিলিয়ে যদি কোনো বর্তনীতে দুটো মিলিয়ে থাকে তাহলে তাকে আমরা বলবো মিক্সড বা মিশ্রিত সমবায় বা মিশ্র সমবায়। তো আমরা তাহলে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স অর্থাৎ রোধের সমবায় আমরা কিভাবে করব এবং তার তুল্য রোধ আমরা বার করবো। আমি বলছি কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স এটা দু রকমের বর্তনীতে। একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, আর একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। তো সিরিজ কম্বিনেশন আর প্যারালাল কম্বিনেশন এইগুলোকে ধরো অনেকগুলো রোধ আমরা একটা বর্তনীর মধ্যে আছে, তো সেগুলোকে আমরা সেই বর্তনী নিয়ে যদি কাজ করতে চাই, তো ওই আমাদের যেটা সুবিধা হয় যে সেই বর্তনীতে ওই টোটাল যে রেজিস্ট্যান্স গুলো, সব রেজিস্ট্যান্স গুলো মিলিয়ে যে প্রভাবটা ফেলছে, যদি আমরা এমনটা করতে পারি যে সেই একই প্রভাব ফেলবে সবগুলোকে উঠিয়ে দিয়ে যদি আমি একটা রেজিস্ট্যান্স ব্যবহার করি, যাতে করে ওই 3টে বা 4টে বা 10টা রেজিস্ট্যান্স ওই বর্তনীতে যে কাজটা করছিল সেটা যদি একটা রেজিস্ট্যান্স দিয়ে করে দিই, সেই বর্তনীর সেই রোধকে আমরা বলবো ওই রোধগুলির তুল্যাঙ্ক রোধ বা তুল্য রোধ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো এখন আমরা এই যে দুটো সমবায় আমরা তৈরি করব, সিরিজ এবং প্যারালাল, এই দুটো সমবায়তে কিভাবে মানে তুল্য রোধ বার করছি আমরা দেখাবো। তাহলে প্রথমে আমি দেখাচ্ছি সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন কেমন না, কতগুলো রেজিস্ট্যান্সকে, ধরো এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, আমি 3টে দিয়ে করছি। ধরলাম এই রেজিস্ট্যান্সের মান R1, এই রেজিস্ট্যান্সের মান R2, এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে R3। 3টে রেজিস্ট্যান্সকে ধরো একটা তড়িৎ উৎসের সাহায্যে যুক্ত করা হলো। এখানে তড়িৎ উৎস বলতে আমি আগেই বলেছি যে আমরা এখানে মূলত সেল ব্যবহার করব বা কম্বিনেশন অফ সেল ব্যবহার করব। তাহলে ধরলাম এই ইয়েটার বা আমরা এইটার তোমার এই রোধটা এই সেলটার টার্মিনাল ভোল্টেজ, মানে দু প্রান্তের যে ভোল্টেজটা পাচ্ছি, আমি এই আলোচনায় আসবো পরে, আমি ধরলাম সেটা V। এখন এটা যেহেতু পজিটিভ, বড়টা পজিটিভ ছোটটা নেগেটিভ, তাহলে এইভাবে ধরলাম I কারেন্ট বেরোচ্ছে, I কারেন্ট যাচ্ছে, I কারেন্ট যাচ্ছে, I কারেন্ট যাচ্ছে, I কারেন্ট যাচ্ছে, I কারেন্ট যাচ্ছে। তার মানে কি, যেহেতু তো এখানে পথ তো একটাই, তাহলে কারেন্টকে যদি যেতে হয় একই পথে যেতে হবে, তাহলে একই কারেন্ট যাবে। নল যদি হয়, নলের মধ্য দিয়ে জল যাচ্ছে, তো নলটা সরু মোটা, মানে সরু মোটা মানে কি, রেজিস্ট্যান্স কম রেজিস্ট্যান্স বেশি ইত্যাদি, কিন্তু জল একই যাবে। একটা সরু পাইপের সঙ্গে একটা মোটা পাইপ যদি যুক্ত করে দেয়া হয়, তা তার সঙ্গে জল কিন্তু দুটো পাইপের মধ্য দিয়ে একই যাবে, যেহেতু কম্বাইন্ড হয়েছে। তাহলে এখানেও কিন্তু যেহেতু একটাই পথ, তাহলে একটাই কারেন্ট হচ্ছে এখান দিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটার আমরা প্রথমত তুল্যাঙ্ক রোধ বার করবো, R1, R2 এবং R3 তুল্যাঙ্ক রোধ। দেখো, আমরা যদি প্রতিটা রোধের আলাদা আলাদা ভাবে আমরা যদি করি, কি বলে, ওহমস ল প্রয়োগ করি, তাহলে দেখো আমরা এখানে বুঝতে পারবো। ধরো এই R1 রোধের দুটো প্রান্ত ধরলাম আমি, ধরো এই প্রান্ত আর এই প্রান্ত, তাহলে কারেন্টটা কোন দিকে যাচ্ছে, এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই এর ভোল্টেজ বেশি, এই প্রান্তের ভোল্টেজ কম, তাহলে কারেন্টটা এই দিকে যাচ্ছে। এবং আমাদের শর্ত অনুযায়ী আমরা কি বলেছিলাম, যদি ভোল্টেজ দু প্রান্তের V হয়, ভোল্টেজ ডিফারেন্স মানে বিভব পার্থক্য, আর রেজিস্ট্যান্স যদি I হয়, আর যদি প্রবাহ I হয়,
তাহলে ভি যদি তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু আই, অতএব ভি ইজ ইকুয়ালস টু আরআই। এটা হচ্ছে ওহমের সূত্র। তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্স, ধরো এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে মানে কি? তার মানে প্রত্যেকের, আমি যদি ওহমস ল প্রয়োগ করি তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি ধরলাম প্রথম রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, এখানে লক্ষ্য করার বিষয় দেখো ভোল্টেজ মানে কারেন্টটা এদিক থেকে এদিকে যাচ্ছে মানে কি এর হচ্ছে বিভব বেশি, এর বিভব কম। এবার এইটা তো প্লেন, তার মানে এই বিভবটা এখানে কোনো পরিবর্তন হবে না যেহেতু রোধ নেই, তাহলে এইখানের যা বিভব এরও তাই বিভব হবে, কিন্তু এর মধ্য দিয়েও কারেন্ট যাচ্ছে, তাহলে নিশ্চিত এই দিকের বিভব কম। অর্থাৎ তার মানে দেখো লক্ষ্য করে যেদিকে কারেন্টটা যাচ্ছে ভোল্টেজটা কিন্তু ক্রমশ সেদিকে কমছে। অর্থাৎ এইখানে বা এই প্রান্তের যা ভোল্টেজ, এটা কোনো রোধ নেই, এই যে কানেক্টরে কোনো রোধ নেই, তার মানে এর যা ভোল্টেজ এটা এখানে সেই ভোল্টেজই হবে। তাহলে এই ভোল্টেজটা এখানে গিয়ে একটু কমলো, সেখান থেকে এখানে গিয়ে একটু কমলো, এখান থেকে এখানে গিয়ে একটু কমলো, ক্রমশ কমছে ভোল্টেজটা, কিন্তু কারেন্টটা একই আছে। আমি যদি ধরে নিই এর বিভব, দু প্রান্তের বিভব V1, এর V2, আর এর হচ্ছে দু প্রান্তের বিভব হচ্ছে V3, আই কারেন্ট যাচ্ছে, তাহলে এইটার ক্ষেত্রে আমরা যদি ওহমস ল প্রয়োগ করি তাহলে কি লিখবো? V1 সমান R1I, V2 সমান কি লিখবো? R2I, V3 সমান কি লিখবো? R3I। ঠিক আছে, তাহলে এই যে ভোল্টেজ তিনটে ড্রপ হলো এরা পেলো কোথা থেকে? তুমি লক্ষ্য করে দেখো ব্যাটারির পজিটিভ প্রান্তটা এখানে আছে, তার মানে এদিকের ভি, আর কমতে কমতে এই প্রান্তে যে ভোল্টেজটা পাবে এইখানে, তার মানে এইখানে সেই ভোল্টেজ, এই দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই ভি, তার মানে এটা যদি ভি হয় তাহলে এটাকে আমরা জিরো ধরবো। আমি আগেও বলেছিলাম যে প্রতিটা তড়িৎদ্বারের কত ভোল্টেজ বা বিভব জানার কোনো প্রয়োজন নেই বা খুব একটা প্রয়োজন নেই, ভোল্টেজের ডিফারেন্সটা কত এটা আমাদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে এখানে ভি, তার মানে এই প্রান্ত যদি ভি ধরি তাহলে এই প্রান্তটাকে নিশ্চিতভাবেই জিরো ধরবো। তার মানে এই ভি ভোল্টেজটাই এইখানে একটু ড্রপ হয়েছে, এখানে একটু ড্রপ হয়েছে, এখানে একটু ড্রপ হয়েছে, তার মানে আমরা লিখতে পারি তিনটে যোগ করে V1 প্লাস V2 প্লাস V3 সমান আইটা কমন নিলে R1 প্লাস R2 প্লাস R3। তা এই তিনটেকে যুক্ত করলে V ইজ ইকুয়ালস টু I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। এইবার এই সার্কিটটাকে আমরা উঠিয়ে দিই, এই যে তিনটে রোধ আমি বলেছি, এই তিনটে রোধের পরিবর্তে আমি এমন একটা রোধকে তৈরি করব, ব্যবহার করব যেখানে হচ্ছে যার মানে এফেক্টটা হবে এই তিনটে রোধ এই বর্তনীতে যা তড়িৎ প্রবাহ তৈরি করছে সেই একই তড়িৎ প্রবাহ তৈরি করবে, তাহলে সেক্ষেত্রে সেই রোধটাকে আমরা বলবো তুল্যাঙ্ক। অর্থাৎ বর্তনীটা এরকম হতে পারে, ধরো এই তিনটের পরিবর্তে একটা রোধ দিলাম আর সেই ব্যাটারিটা ইউজ করলাম ভি, কারেন্ট কিন্তু যাবে আই, তাহলে পরে এই যে রোধটা, এই রোধটাকে এই তিনটে রোধের তুল্যাঙ্ক রোধ বা তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলবো। তাহলে এর ক্ষেত্রে তো একটাই রোধের দু প্রান্তের বিভব কত না ভি, তাহলে ভি ইজ ইকুয়ালস টু, এর ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করলে ভি ইজ ইকুয়ালস টু আইআর, তাহলে এই ভিটা আর এই ভিটা এক, তাহলে আমি যদি লিখি আইআর ইজ ইকুয়ালস টু আই ইন্টু R1 প্লাস R2 প্লাস R3, আই কেটে গেল, দ্যাট ইজ আর ইজ ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3। অর্থাৎ কিনা এই তিনটের তুল্যাঙ্ক রোধ হচ্ছে আর ইজ ইকুয়ালস টু তিনটে সামেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি তিনটের পরিবর্তে দুটো লিখতাম তাহলে R1 প্লাস R2, যদি চারটে লিখতাম R1 R2 R3 R4 R3 R4 যতগুলো লিখবো, অর্থাৎ তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সিরিজ কম্বিনেশন যখন আমরা করছি তখন যে তুল্যাঙ্ক রোধ বেরোচ্ছে সেই তুল্যাঙ্ক রোধ হচ্ছে তোমার ওই কি বলে, তুল্যাঙ্ক রোধটা হচ্ছে যে সব ওই যে রোধগুলো আমি ব্যবহার করেছিলাম আলাদা আলাদা সেই রোধগুলোর যোগফলের সঙ্গে সমান, সেই রোধগুলোর যোগফলের সঙ্গে সমান। তার মানে তুল্যাঙ্ক রোধের মান এদের যে কোনো রোধের মানের চেয়ে বড় হবে। তো এই হচ্ছে সিরিজ কম্বিনেশন। তো সিরিজ কম্বিনেশনের যে আমরা এটা আলোচনা করে যে যে ফিচারগুলো আমরা এখানে পেলাম আমরা একটুখানি দেখে নিতে পারি, আমরা একটু লিখেও নিতে পারি। সেটা হচ্ছে, আমি মুছে দিচ্ছি পুরো অংশটাই,
আচ্ছা, পুরো অংশটা আমি বুঝলাম। এক নম্বর ফিচার হচ্ছে ফিচার্স, আচ্ছা বাংলাতেই লিখছি, শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য। শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য কি কি? এক, সমগ্র বর্তনীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা একই হবে। নাম্বার টু হচ্ছে এই ক্ষেত্রে তুল্য রোধ সমান ব্যবহৃত রোধগুলির সমষ্টি, যোগফল। 3 নম্বর হচ্ছে এই ক্ষেত্রে তুল্য রোধকে আমরা যদি আর ইকুইভ্যালেন্ট ধরি, আর ইকুইভ্যালেন্ট অবভিয়াসলি গ্রেটার দেন যে কোনো ব্যবহৃত রোধ, অর্থাৎ যে রোধগুলো নিয়ে তুল্যাঙ্ক রোধ আর হলো, তাহলে সেই রোধ আর তুল্যাঙ্ক রোধটা R1 থেকে বড়, R2 থেকে বড়, R3 থেকে বড়, R4 থেকে বড়, আর যতগুলো রোধ ব্যবহার করা হয়েছে সবগুলোর থেকে আলাদা আলাদা ভাবে বড়। এটা গেল একটা। এরপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে যদি n সংখ্যক সমমানের আমি ধরলাম আর, n সংখ্যক সমমানের রোধ ব্যবহার করা হয় তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান এনআর। অর্থাৎ ওখানে কি হচ্ছিল, R1 প্লাস R2 প্লাস, এখানে সবই তো আর প্লাস আর প্লাস আর প্লাস আর, কতগুলো আর? এনআর। তার মানে আর ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে এনআর, তার মানে ছোট আর ইজ ইকুয়ালস টু ওইটা। আচ্ছা, 5 নম্বর হচ্ছে যে এই সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যগুলির সমষ্টির সমান। অর্থাৎ V is equals to V1 plus V2 plus V3 plus V4। 6 নম্বর হচ্ছে যে কোনো ব্যবহৃত রোধের দুই প্রান্তের বিভব ওই রোধের সমানুপাতিক। তার মানে কি? তার মানে হচ্ছে ধরো প্রথম রোধ R1, তার দুই প্রান্তের বিভব যদি V1 হয় তাহলে V1 ইজ প্রপোর্শনাল টু R1। যদি দ্বিতীয় রোধের বিভব V2 হয় দু প্রান্তের, তাহলে V2 ইজ প্রপোর্শনাল, অর্থাৎ যত রোধ বাড়বে R1 R2 R3 ইত্যাদি, যত রোধ বাড়বে তত হচ্ছে তার দুই প্রান্তের বিভবটাও হচ্ছে বাড়বে। এবার সর্বশেষ সেটা হচ্ছে 7 নম্বর, এই সমবায়ে
রোধগুলির মান অপরিবর্তিত রেখে হচ্ছে রিকম্বিনেশন করলে কোনো পরিবর্তন হয় না। তার মানে কি, ধরো আমরা যেরকম বাঁ প্রান্ত থেকে R1 R2 R3 এমনটা হতে পারে R3 R1 R2 উল্টো পাল্টা করে রাখলাম, বর্তনীর মধ্য দিয়ে যে কারেন্ট সেম থাকবে আগের মতোই। আর দ্বিতীয়ত হচ্ছে বর্তনীর প্রতিটা যে রোধ তাদের যে দুপ্রান্তের বিভব রোধের যে সমানুপাতিক সেটাও থাকবে, এবং তুল্যাঙ্ক রোধের মান আর ইকুইভ্যালেন্ট যেভাবেই তুমি কম্বিনেশন করো না কেন, সিরিজ যদি হয় ওটা মানে শ্রেণী সমবায় যদি যুক্ত করো তাহলে অবশ্যই একই থাকবে। তাহলে এই কটা ফিচার, এই 7টা ফিচার আমাদের মনে রাখতে হবে যে শ্রেণী সমবায়ের এই ধরনের বৈশিষ্ট্যগুলো আমাদের রয়েছে। এইবারে আমরা আসবো সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন। আমি মুছে দিচ্ছি। সমান্তরাল সমবায় প্যারালাল, সেটা কিরকম না, শ্রেণী সমবায় আমরা দেখলাম পরপর পরপর যুক্ত করার। এখানে প্রতিটা রোধের দুটো প্রান্ত একই উৎসের সঙ্গে যুক্ত করা। ধরো এই 3টে রোধ, এটা R1, আচ্ছা আমি বড় হাতের লিখছি আগের মতো, R1 R2 R3। এই দেখো R1 এর এক প্রান্ত, R2 এর এক প্রান্ত, R3 এক প্রান্ত একটা বিন্দুতে, আবার এরও একটা বিন্দুতে। এইখানে উৎসটা আমি যোগ করলাম। এখানে কি হবে দেখো, এই কানেক্টরে কোনো রোধ নেই, এই কানেক্টরে কোনো রোধ নেই। তার মানে এই পজিটিভ প্রান্তের যা রোধ এর দু প্রান্ত একই প্রান্তে আছে। তার মানে R1 এর দু প্রান্তের ভোল্টেজও V, R2 দু প্রান্তের ভোল্টেজ V, এবং R3 দু প্রান্তের ভোল্টেজও V। তাহলে আগের কি হচ্ছিল না, আগের কারেন্টটা ছিল সেম, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কারেন্ট ছিল সেম। আর এখন কি দেখতে পাচ্ছি না, ভোল্টেজটা প্রত্যেকটা রোধের ক্ষেত্রে সেম। এইবার মনে করো এই ব্যাটারির মধ্য থেকে I কারেন্ট বেরোচ্ছে, এইখানে গিয়ে কি হবে, এই কারেন্টটা 3 ভাগে ভাগ হয়ে যাবে যেহেতু 3টে রেজিস্ট্যান্স আছে। আমি মনে করলাম R1 এর মধ্য দিয়ে কারেন্ট যায় I1, I2 R2 মধ্য দিয়ে এবং I3। এবার এদিকে গিয়ে তারা যুক্ত হয়ে আবার কিন্তু এখানে I কারেন্টটি আসবে, অর্থাৎ I সমান আরো I1 প্লাস I2 প্লাস I3। I কারেন্টটাই কিন্তু ভাগ হয়ে 3 ভাগে ভাঙছে। তার মানে এখানে আমরা দেখলাম যে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে যে প্রতিটা রোধের দুপ্রান্তের বিভব হচ্ছে সেম, কিন্তু প্রতিটা রোধের মধ্য দিয়ে কারেন্ট আলাদা আলাদা যাচ্ছে যেহেতু প্রত্যেকটা রোধ হচ্ছে আলাদা। এখন এটার আমরা তুল্যাঙ্ক রোধ কিভাবে বার করব দেখা যাক। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি আমরা ধরো ওহমের সূত্র প্রয়োগ করি, তাহলে এর দুপ্রান্তের বিভব কত, R1 এর দুপ্রান্তের বিভব V, তাহলে V ইজিক্যালস টু I1 R1। তার মানে I1 সমান আমি লিখতে পারি V বাই R1। সিমিলারলি দ্বিতীয় রোধের ক্ষেত্রে I2 সমান লিখতে পারি V বাই R2। তৃতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি I3 সমান V বাই R3। এইবার এখানে আমাদের নিশ্চিতই এটা জানা হয়ে গেছে যে I ইজিক্যালস টু I1 প্লাস I2 প্লাস I3। আমি এবার এই 3টে রোধকে তুলে দিয়ে এমন একটা রোধ ব্যবহার করব যেন একই এফেক্ট দেয়, তার মানে ব্যাটারি থেকে I কারেন্টটি বেরোয়। ধরে নিলাম সেই রোধটা হচ্ছে R, এখানে এই একই ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম এবং যুক্ত করে এখান দিয়ে I কারেন্ট বেরোলো, কিন্তু এর বিভব V, তার মানে এর দুপ্রান্তের বিভব হচ্ছে V। তার মানে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, V ইজিক্যালস টু IR, অতএব I ইজিক্যালস টু V বাই R।
এইবার আমরা ইতিমধ্যে জেনে গেছি I ইজিক্যালস টু I1 প্লাস I2 প্লাস I3। তাহলে এটা বলছিলাম V বাই R ইজিক্যালস টু V বাই R1 প্লাস V বাই R2 প্লাস V বাই R3। V গুলো কমন নিলে কেটে যায়, তাহলে 1 বাই R ইজিক্যালস টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তুল্যাঙ্ক রোধের অনন্যক অন্যান্য ব্যবহৃত রোধগুলোর অনন্যকের যোগফল সমান। আগের বার ছিল সরাসরি R ইজিক্যালস টু R1 প্লাস R2 প্লাস R3, কিন্তু এখন যেটা বেরোচ্ছে 1 বাই R ইজিক্যালস টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে এইটা হচ্ছে তুল্যাঙ্ক রোধ। এখন তিনটের বদলে চারটে পাঁচটা সেই একইভাবে হতো 1 বাই R ইজিক্যালস টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস 1 বাই R4 1 বাই R5 ইত্যাদি ইত্যাদি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা দেখলাম সিরিজ রেজিস্ট্যান্সের সিরিজ সমবায়ের ক্ষেত্রে অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে রোধ তুল্যাঙ্ক রোধটা বেড়ে যাচ্ছে, যে কোনো রোধের থেকে তুল্যাঙ্ক রোধের মান বেশি। কিন্তু এখানে কি সম্পর্ক আমরা একটু দেখে নিতে পারি। এখানে লক্ষ্য করে দেখো যে এটা তো একটা অ্যাকচুয়ালি এটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, যোগফল হচ্ছে এটা। তাহলে ভগ্নাংশের যদি যোগ হয় এদের যে কোনোটা, এটা একটা ভগ্নাংশ, এদের যে কোনো ভগ্নাংশ ডান দিকে থাকা যে কোনো ভগ্নাংশের থেকে বাঁ দিকে থাকা ভগ্নাংশটা বড় হবে। তার মানে আমরা সরাসরি লিখতে পারি 1 বাই R ইজ গ্রেটার দেন 1 বাই R1, মেবি 1 বাই, আবার এটাও হতে পারে 1 বাই R ইজ গ্রেটার দেন 1 বাই R2, আবার এটাও লিখতে পারি 1 বাই R ইজ গ্রেটার দেন 1 বাই R3। যতগুলো রোধ থাকবে প্রত্যেকের ক্ষেত্রে এরকম আমরা লিখতে পারি। এইবার আমরা যদি দুটো রোধকে উল্টে দিই তাহলে কি হবে, যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলি, 1/2 আর 1/3, 1/2 বড় 1/3 থেকে, এটা রিলেশন। এখন যদি উল্টে দেওয়া হয়, এটা উল্টে দিলে কি হবে 2, আর এটা উল্টে দিলে 3। তা এখন সম্পর্কটা কি হবে, সম্পর্কটা কিন্তু ঘুরে যাবে, অর্থাৎ 2 ছোট 3 বড়। তাহলে এখানে 1 বাই R ইজ গ্রেটার দেন 1 বাই R1, তাহলে R এর সঙ্গে R1 এর কি সম্পর্ক, তাহলে এটা ঘুরে যাবে। তার মানে R is smaller than R1. Similarly, R is smaller than R2, R is smaller than R3. তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে R এর মান R1, R2, R3 যতগুলো রোধ আমরা ব্যবহার করেছি প্রত্যেকের থেকে হচ্ছে ক্ষুদ্রতম। তার মানে তুল্যাঙ্ক রোধে সমান্তরাল সমবায়ে আমরা দেখতে পাচ্ছি যে তুল্যাঙ্ক রোধ যেটা আমরা পাই সেই তুল্যাঙ্ক রোধের মানটা কিন্তু ব্যবহৃত যে কোনো রোধের চেয়ে কম। তার মানে কোনো ক্ষেত্রে যদি আমাদের রোধ কমাতে হয়, অনেকগুলো রোধ ব্যবহার করে একটা কম রেজিস্ট্যান্স পেতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সমান্তরাল সমবায় করব। আর যদি আমাদের রোধ বাড়াতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা সিরিজ কম্বিনেশন করব। এবারে আমরা ঠিক আগের মতো যে প্যারালাল সিরিজ কম্বিনেশনে বা শ্রেণী সমবায় যেমন ফিচার দেখলাম, এবারে আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি কি ফিচার বা বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। মুছে দিলাম। আচ্ছা, প্রথমে হচ্ছে সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য। আমরা বৈশিষ্ট্যগুলো একে একে দেখব। যেমন 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই সমবায়ে ব্যবহৃত প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য একই, অর্থাৎ সেম। আমরা দেখেছি ইতিমধ্যে যে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে একই। এইবার হচ্ছে দ্বিতীয় হচ্ছে এই ক্ষেত্রে
1/r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু ব্যবহৃত রোধগুলির অনন্যকের সমষ্টির সমান। এটা তো আমরা দেখেইছি ফর্মুলাটা। 3 নম্বরে হচ্ছে এই ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট ইজ লেস দেন ব্যবহৃত যে কোনো রোধের থেকে যে কোনো রোধের মানের থেকে বড়। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে যদি n সংখ্যক একই মানের রোধের এই সমবায় করা হয় তাহলে তুল্যাঙ্ক রোধ সমান আর ইকুইভ্যালেন্ট সমান R/N। এখানে এই একই মানের রোধ, এটা আমি ধরলাম আর রোধের, তাহলে R/N হবে। আগের বার কি হচ্ছে NR গুণ হয়ে গেছিল, এখানে কিন্তু ভাগ হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে যে বর্তনীর মূল প্রবাহ প্রতিটি রোধের মধ্যে দিয়ে বিভাজিত হয়ে যায়। অর্থাৎ আই হচ্ছে টোটাল প্রবাহ, সেটা R1 R2 R3 সমস্তর মধ্য দিয়ে I1 I2 I3 ইত্যাদি ভাবে বিভাজিত হয়ে যাচ্ছে। এবার হচ্ছে 5 নম্বর। 6 নম্বর হচ্ছে প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহ ওই রোধের সঙ্গে ব্যস্তানুপাতিক। কেন না? রোধ যত কম হবে কারেন্ট তত বেশি হবে। আমরা যদি সমান্তরাল সমবায় করি, যেহেতু বিভবটা প্রত্যেকের ক্ষেত্রে সেম, প্রত্যেক রোধের ক্ষেত্রে বিভবটা হচ্ছে একই, তার মানে যার রেজিস্ট্যান্স কম হবে তার মধ্য দিয়ে কারেন্ট বেশি যাবে। তার মানে রেজিস্ট্যান্স আর কারেন্ট হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক। আর সর্বশেষে বলি যে 7 নম্বর, সেটা হচ্ছে রোধগুলিকে রিকম্বিনেশন করলে কোনো কিছুর পরিবর্তন ঘটবে না। তার মানে কি? তার মানে তুমি যদি ভোল্টেজটা যা ছিল তাই থাকো, আর ধরো R1 R2 R3, এখন তুমি R2 R1 উল্টো পাল্টা করে এদিকটা ওদিকটা দিয়ে দাও, কিন্তু যার মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছিল, যে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, সেটাই যাবে এবং তার তুল্যাঙ্ক রোধটাও একই থাকবে, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। তো এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য। আমরা হচ্ছে এগুলো দেখলাম। এইবারে আমরা যেটা দেখব যে দুটো রেজিস্ট্যান্স, আমরা একটুখানি আমাদের নিউমেরিক্যাল করার জন্য আমরা একটু হালকা কিছু জিনিস একটু দেখে নেব। সেটা হচ্ছে
যে দুটো রোধের যদি সমান্তরাল সমবায় থাকে কিংবা তিনটে রোধের যদি সমান্তরাল সমবায় থাকে, তাহলে চট করে প্রতিটা রোধের মধ্য দিয়ে যে কারেন্ট বার করা সেটা কিভাবে যেতে পারে। তো আমরা দেখো লক্ষ্য করে এটাই মুছে দিচ্ছি। আমি মুছে দিলাম এটা। তাহলে প্রথম লিখছি দুটি রোধের সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়, ঠিক আছে। দুটি রোধের সমান্তরাল সমবায়, ধরলাম এই একটা রোধ আর এই একটা রোধ, এই রোধটাকে হচ্ছে একটা ব্যাটারির সাহায্যে এখানে যুক্ত করা আছে বা সেলের সাহায্যে, এটা R1 এটা R2। তাহলে পরে এটা কি হবে? প্রথমত আমরা বলতে পারি যে কারেন্টটা এখান ধরো আই কারেন্ট বেরোলো, এইখানে এসে কারেন্টটা বিভাজিত হবে, ধরলাম এর মধ্য দিয়ে I1 এর মধ্য দিয়ে I2 গেল। তো আমরা এটা তুল্যাঙ্ক রোধ কত হবে? তাহলে তুল্যাঙ্ক রোধ যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর হয়, তাহলে আমরা লিখতে পারি 1/R = 1/R1 + 1/R2। তার মানে R সরি 1/R = R1 R2 লসাগু R1 + R2। তার মানে R সমান হচ্ছে R1 R2 / R1 + R2। এটা তুল্যাঙ্ক রোধ। এবার তাহলে এর মধ্য দিয়ে I কত হবে? তাহলে I সমান আমরা লিখতে পারি V/R, মানে তুল্যাঙ্ক রোধ। তার মানে I = মূল কারেন্ট, V তো আমার জানা, এটা V। আর R এর মান কত? R এর মান হচ্ছে, R এর মান আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে R1 R2 / R1 + R2। তার মানে V ইন্টু, এটা আমি বসালাম R = R1 R2 / R1 + R2। তো এটা হচ্ছে তুল্যাঙ্ক রোধ। এখন এর মধ্য দিয়ে কত কারেন্ট যাবে? তাহলে I1, এখন আমি এটা দরকার নেই, আমার যেটা দরকার হচ্ছে I1 কত হবে, I2 কত হবে। তাহলে I1 সমান আমরা কি লিখতে পারি? V/R1, কারণ এই ব্যাটারিটা এর প্রান্তেও আছে এর প্রান্তেও আছে, তাহলে V/R1। তাহলে V মানে কত? V মানে হচ্ছে, আমরা যদি এখানে V সমান বার করে নিই, সরি এখানটা আমরা V সমান বার করে নিচ্ছি। V সমান তাহলে কত হচ্ছে? R1 R2 / R1 + R2 ইন্টু I। এবার V/R1, তাহলে V এর মান আমি যদি এটা বসাই, R1 R2 / R1 + R2 এই গোটাটা ইন্টু এখানে নিচে একটা R1, তাহলে এটা I আছে ইন্টু I, এটা তাহলে একটা R1 কেটে গেল। তার মানে I1 সমান তাহলে কি হলো? R2 / R1 + R2 ইন্টু I। সিমিলারলি যদি আমরা I2 বার করি, তাহলে আমরা দেখতে পাবো R1 / R1 + R2 ইন্টু I। এখানে একটা অদ্ভুত জিনিস কিন্তু লক্ষ্য করার বিষয়, যে রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আমি বার করছি, দেখো এখানে বার করার ক্ষেত্রে এটা হচ্ছে মূল প্রবাহ। তাহলে মূল প্রবাহের সঙ্গে একটা রেজিস্ট্যান্স আমাকে, রেজিস্ট্যান্সের অনুপাত আমাকে গুণ করতে হচ্ছে। এই রেজিস্ট্যান্সের অনুপাতটা কি না, I1 যখন বার করছি, দেখো নিচেটা সেম R1 + R2 R1 + R2, কিন্তু যখন I1 বার করছি ওপরে R1 নেই, মানে R2। আর যখন I2 বার করছি ওপরে R2 নেই, R1। তার মানে এইটা হচ্ছে দুটো রেজিস্ট্যান্স ক্ষেত্রে সরাসরি আমরা এটা একটু মনে রাখতে পারলে খুব সহজে তাড়াতাড়ি অঙ্কটা কিন্তু করা যেতে পারে। তো এটা হচ্ছে দুটো রেজিস্ট্যান্সের কার মধ্য দিয়ে কত কারেন্ট যাবে তার একটা শর্টকাট ফর্মুলা আমরা এখানে দেখে নিতে পারি। এইবারে আমরা যেটা দেখবো যে তিনটি রোধের মধ্য দিয়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে। তিনটি রোধের মধ্য দিয়ে, এটা হচ্ছে দুটো নয় তিনটে। তিনটি, তাহলে তিনটে হলে কি হবে? এই একটা রোধ, এই একটা রোধ,
এই একটা রোধ, এই তিনটে রোধকে আমরা কম্বাইন করলাম। এই তাহলে এটা হচ্ছে R1, এটা R2, এটা R3। এখানে ভি, এখানে আই কারেন্ট যাচ্ছে, এদিকে যাচ্ছে I3, এদিকে যাচ্ছে I1, এদিকে যাচ্ছে I2। তাহলে I1, I2, I3 আমরা বার করার ক্ষেত্রে একই নিয়ম প্রয়োগ করব। তাহলে ইকুইভ্যালেন্ট যদি R হয় তাহলে 1/R ইজ ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে 1/R সমান R1, R2, R3 লসাগু R2, R3 প্লাস R1, R3 প্লাস R1, R2 বাই এটা। তার মানে R ইজ ইকুয়ালস টু ওপরে তিনটি থাকবে R1, R2, R3 বাই নিচে কিরাম থাকবে একটা করে অফ দেখো 1 2 3টা নেই, 1 3 2টা নেই, 2 3 1টা নেই। তার মানে R1, R2 প্লাস R2, R3 প্লাস R3, R1, তাহলে হচ্ছে R। এইবার I1 সমান যদি আমরা বার করি তাহলে এটা I হলো, তাহলে এই R হলো, তাহলে পরে ভি ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি IR। তার মানে ভি ইজ ইকুয়ালস টু I ইন্টু R মানে এইটা, অর্থাৎ R1, R2, R3 বাই R1, R2 প্লাস R2, R3 প্লাস R3, R1। এবারে সিমিলারলি তাহলে I1 সমান কি লিখবো ভি বাই R1। তাহলে I1 সমান হবে ভি বাই R1, ভি মানে এইটা। তার মানে দেখো R1 এর নিচে আমি করছি না, এইটা কেটে যাবে। তার মানে কি থাকবে R2, R3 বাই R1, R2 প্লাস R2, R3 প্লাস R3, R1 ইন্টু I, এই যে I। তার মানে লক্ষ্য করো যখন I1 বার করছি তখন উপরে দেখো I1টা নেই, নিচেরটা কিন্তু এটা সবকটা আছে, আর 1 2 2 3 3 1। সিমিলারলি যদি I2 বার করি কি বেরোবে R1, R3 বাই R1, R2 প্লাস R2, R3 প্লাস R3, R1। সিমিলারলি I3 যদি আমরা বার করি তাহলে বেরোবে R1, R2 বাই, যেহেতু 3 বার করছে ওপরে 3টা থাকবে না, R1, R2 প্লাস R2, R3 প্লাস R3, R1। তাহলে এইটাও কিন্তু আমরা তিনটে কম্বিনেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা একটু মনে রাখতে পারি। মনে রাখতে পারলে কিন্তু আমাদের তাড়াতাড়ি অঙ্কগুলো কিন্তু করা মানে সম্ভব হবে, আমাদের সুবিধা হবে। তো এই হচ্ছে আমরা যে কম্বিনেশন, বিভিন্ন রকমের প্যারালাল এবং সিরিজ কম্বিনেশন আমরা কিভাবে করব সেটা আমরা বললাম। তো এটা আজকে এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।